বুদ্ধদেব বাবু বা জ্যোতিবাবুর সাদা ধুতি সাদা শাড়িতে পরিণত হয়েছে। লোকে বলে আমরা দল বদল করেছি, আমি বলি দল তার মতবাদ বদল করেছে। আপনি মণিপুরের সাথে খিদিরপুরের মিনি পাকিস্তান এক করলে তো হবে না দিদি। আজকের গেস্টের নাম সজল ঘোষ, আর যিনি বলেন যা করেছি বেশ করেছি। সজল দা, স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রথমত জিজ্ঞেস করি যে গরম তো পড়ছে হালকা, কোন গরম? রাজনৈতিক? এটাইতেই আসছিলাম যে এইবার বলুন যে কোন গরমটা বেশি ফিল করছেন, রাজনীতির না ক্লাইমেটের? হ্যাঁ, মানে ক্লাইমেটের গরম নিয়ে এখন আর আমরা ভাবছি না, এখন রাজনৈতিক তাপ উত্তাপ নিয়ে সবাই ব্যস্ত। যারা রাজনীতির সঙ্গে যুক্ত স্বাভাবিকভাবে তারা রাজনৈতিক টেম্পারেচারই মাপছেন। সজল ঘোষের তো এই ধক রয়েছে যে অমিত শাহকে পুজোয় ইনভাইট করে আনা যায়। তো যাই হোক, সেই রকম দাবাং সজল ঘোষ তৃণমূল কংগ্রেস ছাড়লো কেন? তো বহু পুরনো ইতিহাস। শুনি না না, সেদিন যেদিন ছেড়েছিলাম তৃণমূল কংগ্রেস, সেদিন একটা অন্যরকম মানসিকতা নিয়ে ছেড়েছিলাম, অন্য ক্ষোভ, অন্য যন্ত্রণা। আজকে মনে হয় আমি বেঁচে গেছি অন্তত পাপের হাত থেকে। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসে ছাড়াটা অফিসিয়াল হয়তো এই 21 সালে, কিন্তু আমি কোনো রাজনীতিতে ছিলাম না প্রায় 10 বছর। 2011 সালে মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় আসছেন, মানে ঘড়ির কাঁটায় যেদিন যেদিন উনি ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে গিয়ে শপথ নেবেন, ঘড়ির কাঁটায় সেই দিনটা পড়ে গেছে। আচ্ছা, আমরা মধ্য কলকাতার ছেলেরা পাড়ায় একটু বেশি রাত অব্দি আড্ডা মারি। হঠাৎ সিপিএম এর হারমাত যারা ছিল তারা তৃণমূল হয়ে গিয়েছিল, তারা হঠাৎ চারদিক থেকে ঘিরে আমাকে গুলি চালাতে শুরু করলো। মানে ভোর হলে মুখ্যমন্ত্রী, আমার সরকার শপথ নেবে, আর এত বছর যাদের জন্য রক্ত জড়িয়েছি তারা এখন তৃণমূল হয়ে আমাদের ওপর আক্রমণ করছে। তো স্বাভাবিকভাবে প্রথম 2-3 দিন আমি কিছু বলিনি, মন্ত্রিসভা হয়েছে, সবাই ব্যস্ত আছে। তো আলটিমেটলি আমি কোনো বিচার পেলাম না। যখন কোনো বিচার পেলাম না, তখন মনে করলাম যে না, আমাদের বোধহয় সময় আর প্রয়োজনীয়তা পড়িয়েছে। কিন্তু কথা হচ্ছে যেটা আপনি ফেস করলেন, যেটা আপনার সাথে ঘটলো, আপনি এত বছর আমি বলবো যাই হোক রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা একটা মানুষ, আপনার ক্ষমতা সাধারণ মানুষের ক্ষমতার থেকে একটু হলেও বেশি, 1 ইঞ্চি হলেও বেশি। হ্যাঁ, অবশ্যই বেশি। তো তাহলে আপনার উপর যদি এই অত্যাচার হতে পারে, সাধারণের উপর অত্যাচারের সংখ্যা পরিমাণ আরো অনেক বেশি। তাহলে আপনি তাদের কথা ভাবলেন না কেন? আপনি কেন আপনার উপর হওয়া অত্যাচারের জন্য এই সিদ্ধান্তটা নিলেন? না, আমি দল করা বন্ধ করেছিলাম। অন্য দলে যখন যোগ দিলাম তখন এইগুলো মাথায় নিয়েছিলাম। যখন আমি মনে করলাম আমি আর রাজনীতিটাই করব না 2011 সালে, তখন আমি অন্য লোকের কথা, দেখুন লোকে বলে, কিন্তু জেল ছেলেটা সারা জীবন লড়াই করেছে। আপনার আমার সম্বন্ধে কতটা জানা আছে আমি জানি না। আজও অন্তত 30টা 40টা অনেক মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও আমি অপরাধী, অভিযুক্ত, যেটা আমি সিপিএম জামানায় আমাকে অভিযুক্ত করা হয়েছিল। সেই ছেলেটা লড়াই করার পর যদি যেদিন সরকার আসবে সেদিন যদি ছেলেটাকে গুলি খেতে হয়, তার সেন্টিমেন্টটা অন্য। আর তখনও জনতার ওপর আক্রমণ শুরু হয়নি। যেদিন মমতা ব্যানার্জি যখন শপথ নিচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আর রাজনীতিটাই করব না। ফলে অন্য লোক আক্রান্ত হওয়া বা এই যে সাধারণ মানুষের ওপর আক্রমণ, তার প্রতিরোধ করা, এটা যখন 2021 সাল এলো, তখন আরো দেখুন, একটা লড়তে গেলে একটা প্ল্যাটফর্মও দরকার। তখন আমার মনে হয়েছিল যে মোদিজি ছাড়া এই ভারতবর্ষের আর কোনো গতি নেই। এই পশ্চিমবঙ্গে এদেরকে তাড়ানো ছাড়া পশ্চিমবঙ্গের আর কোনো ভবিষ্যৎ নেই। সেদিন থেকে ভারতীয় জনতা পার্টিতে আবেদন,
পর্যায়ক্রমে আপনার সামনে। সেটা 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 তো ধরুন অনেকটা বছর, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আজকে তো অনেক কিছু বদলে গেছে, অনেক সিনারিও বদলেছে, অনেক দলবদল দেখছি আমরা, অনেক ঘটনাক্রম যেগুলো মানে এই খুব ছোট সময়ের মধ্যে ধরা সম্ভব নয়। কিন্তু কি বদলায়নি বলে আপনার মনে হয়? মানে আমি যদি সজল ঘোষের ভেতরে কি বদলায়নি বলে মনে হয়? মহাকরণটা নবান্ন হয়েছে, মহাকরণটা নবান্ন হয়েছে। বুদ্ধদেব বাবু বা জ্যোতিবাবুর সাদা ধুতি, সাদা পাঞ্জাবিটা সাদা শাড়িতে পরিণত হয়েছে। বামের যে পচনটা শুরু হয়েছিল জ্যোতিবাবুর সময়, সেই পচনটা ঠিক সময়ের তালে যতটা বুদ্ধদেব বাবুর সময় বাড়ার কথা ছিল, যেটা বেড়েছে, সেটা এখন পচে গলে গিয়েছে। এইভাবে ব্যাখ্যা করতে পারি। পাল্টাইনি কিছুই, পাল্টেছে ঝান্ডার রং, শাসকের স্বর পাল্টাইনি। লোকে বলে আমরা দল বদল করেছি, আমি বলি দল তার মতবাদ বদল করেছে। আপনার মনে আছে কিনা আমি জানি না, নেহার বানু বলে একজন ধর্ষিতা হয়েছিলেন ফুলবাগান থানার এক কনস্টেবল নীলু ঘোষ, তার হাতে। তখন শ্যামল চক্রবর্তী ওখানকার ওই অঞ্চলের এমএলএ ছিলেন, তিনি গিয়ে 500 টাকা গুঁজে দিয়ে এসেছিলেন। আমরা তার প্রতিবাদ করেছিলাম। অনিতা দেওয়ান রেপের আমরা প্রতিবাদ করেছিলাম। তখন জ্যোতিবাবু বলেছিলেন এমন ঘটনা কতই ঘটে, অনেকই ঘটে। ঠিক এখনো আমরা পার্ক স্ট্রিটের ঘটনারও প্রতিবাদ করি, আমরা কামদুনির ঘটনার প্রতিবাদ করি, আমরা আরজি করের ঘটনার প্রতিবাদ করি। শাসক সেই আগের জায়গায় আছে, 500 টাকাটা আজকে 10 লাখ টাকায় পরিণত হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর ভাষা জ্যোতিবাবুর সময় যা ছিল, মমতা ব্যানার্জির সময় একই আছে। শুধু বলেছিলেন এমন ঘটনা কতই ঘটে, ইনি বলছেন সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা। ওই সরকারটাকে সরাতে তো 34 বছর লাগলো, এই সরকারটা না, হাইব্রিড যুগ, এখন অত টাইম লাগবে না, এখন বুলেট ট্রেন। এবার হবে 100%। না হলে আপনি থাকবেন না ম্যাডাম, আপনি মানুন চাই না মানুন, আপনি এইভাবে বলতে পারবেন না নিজের মনের কথা একটা চ্যানেলে বসে। দুষ্টু লোক ভ্যানিশ হয়ে যাবে না। কিন্তু আমি তো শুনছি যে ত্রিপুরাতে চলছে এরকম একই ঘটনা, সেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আপনি স্পেসিফিক ভাবে তুলে ধরুন। আমি আপনাকে স্পেসিফিক ভাবে 1, 2, 3, 4 করে গোনাতে পারি। গত 1 মাসে আপনাদের কতজন সাংবাদিক মার খেয়েছে, আপনি আমার সেরকম ভাবে গোনান। আপনি সারা দেশ দেখাচ্ছেন, আমি একটা রাজ্য দেখাবো। সারা দেশে ত্রিপুরায় যদি একটা ঘটনা হয়, আপনি আর কোথায় বললেন, বা যেখানেও ধরুন উত্তরপ্রদেশে আছে, ধরুন আপনি বললেন একটা ঘটনা দেখালেন। আমি শুধু সারা ভারত জুড়ে যত ঘটনা আপনি দেখাতে পারবেন, নিশ্চয়ই ওগুলো অনভিপ্রেত ঘটনা। ততগুলো ঘটনা আমি আগামী গত 1-2 মাসের মধ্যে আমি দেখিয়ে দেবো, শুধু বাংলায়, শুধু বাংলা। বেশ, তাহলে আমি যদি ধরে নিই, আপনি কিছুক্ষণ আগে শাসকের ধর্মের কথা বলছিলেন, তো শাসকের ধর্মের মধ্যে যদি এইটা পড়ে, অত্যাচার করা। ধর্ম বলিনি, শাসকের ধর্ম দেখতে গেলে আপনাকে মোদিজিকে দেখতে হবে। মানে আপনি বলবেন আপনি এই আসছি, আপনি এরপরে বলবেন যে আমরাও শাসক হলেও একই কথা কাজ করবো কিনা। না না, আমরা 21টা রাজ্যে আমরা আছি শাসক হিসেবে, দেখে নিন সেখানে। উই আর টাইম টেস্টেড, আপনি দেখতেই পারেন। মণিপুর কবেকার সমস্যা? মণিপুর এমন একটা রাজ্য যেখানে ভারতীয় এয়ারফোর্সকে ভারতবর্ষের ভেতরে, ভারতবর্ষের আততায়ী বা ধরুন যারা ভারত বিরোধী মানে আন্দোলনে মানে যারা অস্ত্র ধরেছিল, তাদের বিরুদ্ধে বোম্বিং করতে হয়েছিল। সেটা মণিপুর। আপনি মণিপুরের সাথে খিদিরপুরের মিনি পাকিস্তান এক করলে তো হবে না দিদি। তাহলে এবারে নির্বাচনটাও সেই ওই হিন্দু মুসলমান, আপনারা করা বন্ধ করে দিন। আমি আস্তে আস্তে দেখছিলাম একটা পোস্টার আমাদের যুবরাজের, যে বাংলা বলে লেখা আছে, তার বুকের ওপর উনি দাঁড়িয়ে আছেন। কোথায় অস্মিতা, কোথায় বাঙালি? আচ্ছা, বাঙালির চাকরি চুরি করেছে কে?
আপনি আমায় বলুন কামদুনির রেপটা করলো কে? আপনি আমায় বলুন খাটের তলা থেকে যে টাকাটা পাওয়া গেল সে কোন রাজ্যের মন্ত্রী, সে কোন ভাষায় কথা বলে? একটা মেয়ে 14 বছর, কেন ইমাজিন 14 বছর একটা মেয়ে, সেই 14 বছরের মেয়েটার রেপ অ্যান্ড মার্ডার হয়। এমনও নয় যে বিজেপি আসলে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু মুখ্যমন্ত্রী তার পরের দিন বললেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। ওই মুখ্যমন্ত্রী কি উড়িষ্যার ছিলেন না উত্তরপ্রদেশের ছিলেন? বাংলার অস্মিতা সেদিন খর্ব হয়নি? মুখ্যমন্ত্রীকে আমি বাদই দিচ্ছি, বিষ্ণুকে মাথা বানানো, সিধু কানুর পরে ডহর বাবুর পরিবারকে খোঁজা, আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না। 1500 কিলোর বাচ্চা জন্ম দেওয়া, আমি যাচ্ছি না। আমি জানতে চাই সেদিন বাংলার ইজ্জত যায়নি? রিজওয়ান নূরের অপরাধীদের শাস্তি দিয়েছে এই সরকার? 26,000 লোকের চাকরি গেলে 1 লাখ পেটে সরাসরি লাথি পড়ে। কি ন্যারেটিভ তৈরি করার দরকার আছে আমার? কোন ন্যারেটিভটা তৈরি করার দরকার আছে আমার? আমি জাস্ট আপনাকে আমি প্রশ্ন করতে চাই, ন্যারেটিভ কেন ক্রিয়েট আর করতে অন্য হবে রাজ্যে আমার? বাঙালি হেনস্থা হচ্ছে না? আচ্ছা, কেন হেনস্থা হচ্ছে? এত বছর তো হচ্ছিল না, এখন কেন হচ্ছে? যদি হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মিথ্যা। আচ্ছা। এই তো বেলডাঙ্গাটা কি হলো? হুম। আপনি চলে যান না, আপনি এখানে নাম করতে পারছেন না, আপনি অন্য রাজ্যে চলে যান, গলায় দড়ি দিয়ে দিন, লিখে দিন তলায় যে বাংলা বলছিলাম বলে আমাকে খুন করে দিল, হয়ে গেল। অবশ্য আপনার নামে হবে না, আপনি অন্য নাম চাই। হ্যাঁ, আপনার নামে হবে না। আপনি আমাকে উত্তর দিন বেলডাঙ্গাটার জ্বলন্ত প্রমাণ। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আমরা যখন বলছি বাটোগে তো কাটোগে, আপনার রাগ হয় নাকি শুনলে? কিন্তু এটা আপনার বাবাও আপনাকে পড়িয়েছে, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। 5টা কাঠি দিয়েছিল, 5টা ছেলের হাতে, একটা একটা করে সবাই ভেঙে দিয়েছিল, বান্ডিল বেঁধে বললে এবার ভাঙো, কেউ ভাঙতে পারলো না। এটা সেই কথাটা। কিন্তু মজাটা হচ্ছে এটা যখন এখানে বলছি না, এখানে আমার উল্টো দিকের লোকেরাও যারা আছে তারাও ইউনাইটেড হচ্ছে। ঠিক সেরম ভাবে যখন এখানে বাংলা থেকে বিহারিদের বহিরাগত, গুজরাটিরা বহিরাগত, উত্তরপ্রদেশের লোকেরা বহিরাগত, উড়িষ্যার লোকেরা বহিরাগত বলছেন, এটা তো উড়িষ্যার লোকেরাও দেখছে, তাদের মনে ক্ষোভ জন্মাচ্ছে না? আপনি এখানে উড়িষ্যার লোককে বহিরাগত বলছেন, আর যে বাঙালিটা উড়িষ্যায় আছে সে তো মুখে মাছ লাগিয়ে ঘোরাচ্ছে, কথা ভাবছে। কিন্তু আর কোন রাজ্যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, বাবরি মসজিদ তৈরি হচ্ছে, দুটো একসঙ্গে হচ্ছে, এরকম পরিস্থিতিও তো নয়। মানে সরকারের কাজ কখনো মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। আপনি লখনৌয়ে, আপনি উত্তরপ্রদেশের বাবরি মসজিদটা আপনার পাড়ায় চান, মুর্শিদাবাদে চান, দ্যাট ইজ ইয়োর ন্যারেটিভ। আপনি, আমরা উড়িষ্যার, আমরা জগন্নাথ ধামে যাই, পুরীতে যাই, প্রায় যাই, আমিও যাই, আপনিও হয়তো যান। আপনি আরেকটা জগন্নাথ মন্দির করতে পারেন, ধাম তৈরি করতে পারেন না। ধাম মানে জগন্নাথের বাড়ি। আপনি জগন্নাথ মন্দির করতে পারেন যেখানে জগন্নাথকে আপনি আরাধনা করবেন। জগন্নাথের 56 ভোগটা এখানে তৈরি হয় না। বিজেপিকে কেন ভোট দেবে বাংলা? তৃণমূলকে কেন ভোট দেবে? সেটা পরে আসছে। না না, আমি বলছি, আমি এটা আপনি আপনাকেই প্রশ্ন করলাম, একটা প্রশ্ন আমাকেও করার অধিকার দিন, আমিও তো কষ্ট করে এসেছি। আচ্ছা, হ্যাঁ, তৃণমূলকে কেন ভোট দেবে? মানুষ কি এত কষ্ট করে পরিবর্তন চাইবে? যদি এত আমি ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী যে সবাই তৃণমূলকে ভোট দেবে না, তাই তো? ধরুন রিগিং করে হলো। তৃণমূলকে ভোট দেবে না, তাই তো? তাহলে আর কাকে দেবে? বিজেপিকে দেবে। আর বাকিরা কাকে দেবে? 0, 200, 148 হবে। হুমায়ুন কবিরের হাত ধরে যদি সেদিন ধরেই ফেলেছে তো, হাট কেন? যা যা ধরার ছিল সব ধরে ফেলেছে, যা যা ধরা যায় আর কি সব ধরেছে। ও ছাড়বে কেন? তাহলে সেলিম আর হুমায়ুনের মধ্যে তো কোনো তফাৎ নেই, দুটোই মোগল চরিত্র। হ্যাঁ, হাসছেন কেন? সত্যি কথা তো। মুশকিল হচ্ছে বাম ন্যারেটিভ হচ্ছে, শুনুন, বাম ন্যারেটিভ হচ্ছে ইনি একজন ধর্মনিরপেক্ষ বাঙালি হিন্দু, আর উনি হলেন একজন ধর্মপ্রাণ মুসলমান। দিস ইজ ইয়োর ন্যারেটিভ। লাস্ট 40 বছর আপনি এটা শিখে এসছেন। শাহরুখ খান 10 বার ইনশাল্লাহ বললে আপনার রাগ হবে না।
আপনি যদি কথার মাঝখানে 3বার মাকালি বলেন, লোক বলবে দেখো কি গো। পার্লামেন্টে একটা লোকও যদি গেরুয়া পড়ে যায় আপনার আইসোলেটেড লাগে, কিন্তু 10টা লোক আলখাল্লা পরে, লাল দাড়ি, গোঁপ নেই, মাথায় টুপি, আপনার স্বাভাবিক মনে হয়। ইডেন হচ্ছে ক্রিকেটের কি মক্কা। মক্কা না? আপনিও জানেন। বাহ, কই বলেন না তো ইডেন হচ্ছে আমাদের কৈলাস, ক্রিকেটের কৈলাস বলেন না তো। বিকজ অল আর বাম ন্যারেটিভ। আচ্ছা, আপনি কি অস্বীকার করেন যে পশ্চিমবঙ্গে আজ থেকে বেশি দিন নয়, 70 বছর আগে, 80 বছর আগে 10,000 বাঙালি হিন্দুকে একদিনে কেটে ফেলা হয়েছিল, দুদিনে কেটে ফেলা হয়েছিল? পড়েছেন কোনোদিন ইতিহাসে? আমরা বাবা ঠাকুরদাকে গল্পে শুনিয়েছে? সেই ইতিহাসকে আপনার ভুলে যাওয়া উচিত জাতি হিসেবে। খুন করার বদলা খুনের কথা বলছি না, কিন্তু যে জাতির স্মৃতি ভ্রষ্ট হয়, যে জাতি অতীত ভিত্তি ভুলে যায়, সে জাতির জায়গা থাকে না। আজকে বিজেপি ছিল বলে আপনি জানতে পেরেছেন। ইতিহাসের পুনর্মূল্যায়ন হচ্ছে, সঠিকটা আপনার সামনে আসছে। তাহলে তো সজলদা রুটে যেতে হবে। মানে আমি তো বলছি না, কে বারণ করেছে? আমি বলছি যে কোনো একটা নির্দিষ্ট ভাবে এখন তৃণমূল সরকারকে দোষ দিয়ে দিলাম, এর আগে বাম সরকারকে দোষ দিয়ে দিলাম, দোষটা কোথা থেকে দেওয়া শুরু করব? আমি আপনাকে তো কংগ্রেসে ফিরে যেতে হবে। আমি এক্ষেত্রে তৃণমূলকে হতে পারে, কংগ্রেসও তাই। কংগ্রেস তো সেটা করেছে। এইটা তো বাম শুরু করেন, এটা তো কংগ্রেস করেছে, মানুষকে এইগুলো ভুলিয়ে দিয়েছে। সেই জন্যই কি প্রদীপ বাবু সরে এসেছিলেন? স্বাভাবিক। একটা লোকের একটা দল করার পেছনে একটা কারণ থাকতে পারে না। আর প্রদীপ বাবু আজকে অতীত, তিনি কেন সরে এসেছিলেন আমার জিজ্ঞাসা করা হয়নি। আপনি এই প্রশ্নটা করবেন জানলে আমি জিজ্ঞাসা করে রাখতাম। কোনো ভদ্রলোকই থাকিনি। কিন্তু নেতাজিও সরে এসেছিলেন, আমার বাবাও সরে এসেছিলেন, দুজন আলাদা কারণে সরেছিলেন, সেটা কথা। কিন্তু যদি ন্যাশনাল পলিটিক্সে দেখি, এখন তো কংগ্রেস ছাড়া বিরোধী কাকে বলবে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা এখন ওই ছোটা ভীম পোগো না দেখে রাহুল গান্ধীকে খোঁজে। হ্যাঁ, আইএনডিআই হিন্দি বলুন, হিন্দি শুনতে ভালো লাগে। হ্যাঁ, আছে আছে। একজন বলল ইমপিচমেন্ট করব, একদল বলল না আমরা যাব না, আরেক দল বলল আমরা অনাস্থা আনবো, অন্য একদল বলল না আমরা তার মধ্যে যাব না। এদের হাতে যদি দেশটা পড়তো, আপনি ভেবেছেন আজকে আপনার দেশের চেহারাটা কেমন হতো? একটু এসআইআর প্রসঙ্গে না গেলে আমার দর্শকরা আমাকে একটু বকাবকি করতে পারে, রেগে যেতে পারে। একটু এসআইআর প্রসঙ্গে আসি। বাংলায় এসআইআর যেভাবে চলছে বা যে গতিতে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আনপ্ল্যান্ড। এটা কেন আরো আগে শুরু করা হলো না? আপনার কি মত? আরো আগে মানে 2000 মানে 22-23 সালে? উনি বলছেন 2 বছরের কাজ 2 মাসে কি সম্ভব? আপনি আমায় বলুন তো, এর আগেরটা যখন মমতাদি অপোজিশন, এর আগেরটা কত দিনে হয়েছিল আপনি জানেন? না জানাটা কিন্তু কোনো ভুল নেই, ভুল জানলে অসুবিধা। মানে আপনি 8 বারের এসআইআর কথা বলছেন? হ্যাঁ, 2003 সাল, তাই তো? হ্যাঁ, সেটা কতদিনের হয়েছিল? কতদিনে হয়েছিল? কিছু মাসের বোধহয়। তাহলে এখানেও কিছু মাসেরই তো হচ্ছে, আবার তাড়াতাড়ি করার। তাহলে আপনি আজকে এআই কে কাজে লাগাবেন না, আপনি আজকে কম্পিউটারকে ব্যবহার করবেন না, তাহলে কি আজকে আমি প্যাপিরাস গাছের পাতা থেকে কাগজ বানিয়ে তার উপরে ওই সুলেখা কালি দিয়ে লিখবো? কি অদ্ভুত বলেন আপনারা। আর যে মেসআপ গুলো হচ্ছে সেগুলো কি মেসআপ হয়েছে আপনি আমায় এই বলেন? যে এতগুলো আত্মহত্যার ঘটনা, এত মৃত্যুর ঘটনা, আপনাকে- অভিযোগ তো নির্বাচন কমিশনের বিরুদ্ধেই আমি উঠছে। আপনাকে কতগুলো প্রশ্ন করি। মুখ্যমন্ত্রী লাস্ট 3 দিনের, ধরুন সুপ্রিম কোর্টে উনি বলেছেন 100-র ওপর মারা গেছে, তার আগের দিন কোনো একটা সাংবাদিক সম্মেলনে, আগের দিন বা 2 দিন আগে হতে পারে, উনি বলেছেন 150 লোক মারা গেছে। আপনি আমাকে বুঝিয়ে বলুন মৃত্যুর সংখ্যাটা কত? মৃত্যুর সংখ্যাটা কত? আচ্ছা, এই মৃত্যুগুলো নিয়ে তারা কোনো সিআইডির তদন্ত করেছে, নির্বাচন কমিশনকে স্পেসিফিক ভাবে জানিয়েছে 1-2 করে? আমি আপনাকে বুঝিয়ে বলছি, প্রথম দিকে কে মরছিল বলুন তো? যখন এসআইআর আসছিল, আতঙ্কিত ভোটার, স্লোগান উঠেছিল একদিনের জন্য,
জাস্টিস ফর প্রদীপ কর। তারপরের দিন থেকে ওই স্লোগানটা আর কেউ দেয়নি। প্রথমে মূল্য আতঙ্কিত ভোটার, তারপর মূল্য কাজের চাপে পড়া বিএলও। আমি বলছি এসআইআর শেষ হতে দিন, মরবে যে তার নাম দিল। আমি বলছি বিএলও অশোক দাস মারা গেছেন, তার স্ত্রী নিজের মোবাইলে ফোনে বলেছেন, রেকর্ডেড আছে কল, আপনারাও হয়তো বাজিয়েছেন। ত্রুটি থাকবে, ত্রুটি শোধরানোর জায়গা থাকবে। যদি সারা বছর ছেলে পড়াশোনা করে, ছোটবেলায় আপনি ঠাকুরগার ঝুলি পড়েছেন? একটা কবিতা ছিল না, একটা রাক্ষসীর, না চরিত্র কিন্তু কাল্পনিক, হ্যাঁ, আপনি আবার কি ভাবা শুরু করবেন। তো তার প্রাণ আছে হচ্ছে একটা টিয়া পাখির ভেতরে, ওই টিয়া পাখিটার ঘাটটা মটকে দিলেই রাক্ষসী মারা যাবে। ঠিক তাই এ রাজ্যেও, রাজ্যের সরকারের প্রাণ আছে ওই এসআইআর এর ভেতরে। আমি কোনো ব্যক্তিকে বলছি না। আচ্ছা, সারা বছর যদি ছেলে পড়াশোনা করে তাহলে তো তার ভয় থাকে না পরীক্ষার আগে। বিজেপির পড়াশোনাটা কি সারা বছরের? পড়াশোনাটা কি মানে? কি করেছেন সারা বছর ধরে বিজেপি, কি করেছে, বা বিগত 5 বছরে বিজেপি কি করেছে যার জন্য মানুষ? আমরা কাজ করার সুযোগ পাইনি, আমরা অপোজিশন, বিরোধিতা করেছি, কনস্ট্রাকটিভ বিরোধিতা করেছি। আমাদের বিরোধিতাকে মানে অ্যাকসেপ্টও করা হয়নি। 3 থেকে 77 খারাপ লেখাপড়া করলে এখানে যাওয়া যায় না, খারাপ লেখাপড়া করলে এখানে যাওয়া যায় না। বিজেপি নিজের জন্য কতটা ভোট পাবে নাকি তৃণমূল বিরোধিতায় ভোট পাবে? বিজেপি নিজের জন্য প্রচুর ভোট পাবে, আচ্ছা, অনেক ভোট পাবে। আর বাকিটা মমতা ব্যানার্জি আমাদের ক্ষমতায় এনে দেবে তার কাজের মধ্যে দিয়ে। আপনি মানে ব্যক্তিগতভাবে যদি আমি জানতে চাই আপনার কাছে, যে জোন ওয়াইজ যদি দেখি তাহলে সেক্ষেত্রে উত্তরবঙ্গে অনেকে বলছেন যে বিজেপির ভালো ফল হবে এবার। আগের বারও হয়েছে, হ্যাঁ, আবার হবে, এবং এবারে আরো কিছু সিট বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এতটাই জোর দিয়ে বলা যাচ্ছে কি? না, এতটা জোর দিয়ে আপনি নিশ্চয়ই বলতে পারেন না। হ্যাঁ, এতটা জোর দিয়ে আপনি নিশ্চয়ই বলতে পারেন না, কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের ক্ষমতায় আনবে, দক্ষিণবঙ্গ আমাদের ক্ষমতায় আনবে। দেখুন, আমি আপনাকে বলি, সচিন ভালো ব্যাটসম্যান ছিলেন, তো যত ভালো ব্যাটসম্যান ছিলেন তত ভালো বোলার তো উনি ছিলেন না। সেরকম আমার উত্তরবঙ্গ অত ভালো হবে, দক্ষিণবঙ্গ অত ভালো হবে, তাহলে মমতার উত্তরবঙ্গ এত খারাপ কেন? ভোট সামগ্রিক। দেখুন, আমাদের কিছু ফ্লস থাকতে পারে, আমাদের কিছু ত্রুটি থাকতে পারে, আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেই কারণে মমতাকে ভোট দেওয়া যায় না। আর মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার, আপনাকে আমি যদি বলি 5টা কারণ বলুন, আপনি বিতর্কিত নয় এমন 5টা কারণ বলতে পারবেন যে এই কারণে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যায়। বিতর্কিত বা বিতর্ক ছাড়া বিষয় নয়, বিষয় হচ্ছে যে যদি মানুষ, আমি আপনাকে একবার জিজ্ঞাসা করেছিলাম তখন আমি লাইভে, যে মেধার ভাতার মধ্যে কি বাছা উচিত। তো যদি বাংলার মানুষ ভাতায় অভ্যস্ত হয়ে যায়, তারা মেধার দিকে যাবে কেন? মেধা তো বেরিয়ে যাচ্ছে বাইরে। যারা বেরিয়ে যাচ্ছে তারা কারা? কিছু তো পরিযায়ী শ্রমিক যাচ্ছেন বাইরে কাজ করতে, আর কিছু বেরিয়ে যাচ্ছে তারা কারা? তারা তো বাংলার, তারা তো বাংলার ব্রেন, সেটা তো ড্রেন হচ্ছে। যদি মানুষ ভুলটাকে বাছে, আপনার সন্তান যদি আগুনের দিকে ছুটে যায়, জলের দিকে ছুটে যায় যেখানে গেলে বিপদ হবে, তাকে কি আপনি ধরে দুটো কানে থাপ্পড় মেরে বোঝাবেন না? তো আমাদের রাজনৈতিক দলে কানে থাপ্পড় মারার অধিকার নেই, বোঝাতে হবে তো। আপনি আজকে 21 শতাব্দীর মুখে দাঁড়িয়ে আপনি যদি বলেন এখনো আমি এটা বুঝি না, সে দুর্বলতা তো আপনার। ভাতা আর ভাত এক নয়, ভাতায় ভাত হবে। খুব বেশি সময় নেব না আপনার, আর দুটো বিষয় একটু এখানে তুলতে চাইবো। এক হচ্ছে যে প্রথমত 294টা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, তো এবার বিজেপির মুখ সেটা আপনারা নির্ধারণ করবেন কে হবে, নাকি পদ্মফুলটাই মুখ, সেটা আপনারা ডেফিনেটলি আপনাদের বিষয়। কিন্তু আমি পার্সোনালি সজল ঘোষকে জিজ্ঞাসা করছি, সজল ঘোষকে যদি চয়েস দেওয়া হয় কোন কেন্দ্র থেকে লড়বেন?
যদি যদি টিকিট দেওয়ার বিষয় থাকে। আমি আমি একটা কথা বলি, আপনি বললেন মমতা দি বা তৃণমূলে 294টাতে মমতাই মুখ, কিন্তু যে মুখটা সেখানে একটু নড়াচড়া করছিল মানে নন্দীগ্রামে, সেখানে কিন্তু মুখ পুড়ে একদম কেলকুষ্টি হয়ে গেছে। সেই মুখে একদিকে কালি, একদিকে চুন, হ্যাঁ চুনকালি মাখিয়ে দিয়েছে সেই মুখে। নন্দীগ্রামে এবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, এরকম একটা শোনা যাচ্ছিল। আগে ভালো করে দাঁড়াতে শিখুক রাজনীতিতে। উনি তো গাড়ির উপরও দাঁড়াচ্ছেন। হ্যাঁ, সে কেন গাড়ির উপরে, কেন পিসিমার মাথার উপরে দাঁড়াতে পারে, তা নাহলে কি আর পিসিমা পুশ বিহাইন্ড হয়? ব্যালেন্স না থাকলে গাড়ির মাথায় দাঁড়ানো যায়? চলন্ত গাড়ি? হ্যাঁ, চলন্ত গাড়ি না, ওগুলো খিচমেরি ফটো, ওগুলো খিচমেরি ফটো। ছোট বয়সে সব হয়, অনেক ইনফ্যাচুয়েশন থাকে তো। আচ্ছা, সব হয়। বেশ, তো তাহলে যাই হোক, আপনি হ্যাঁ। আমায় প্রশ্ন করেছেন যে দেখুন আমি একজন দলের সৈনিক। হুম। দল আমাকে যা বলবে, যদি বলে যে আপনার স্টুডিওর বাইরে এসে বসে থাকো ধর্ণা দাও, আমি দেব। যদি বলে যে তুমি বিধানসভায় লড়ো, আমি লড়বো। যদি বলে যে তুমি পাড়ায় পাড়ায় গিয়ে চারণ কবির কাজ করো, আমি তাই করব। দল যেটা ভালো বুঝবে আমি সেটা করব। এবার ব্যক্তি সজল ঘোষের যদি কখনো প্রশ্ন করা হয় যে তোমার মনের ইচ্ছে কি, আমি যেখানে গত নির্বাচনে হেরেছিলাম বাই ইলেকশনে, সেখানেই আমি ওদের হারাতে চাই, সিদ্ধান্তটা দলের। আমি কিন্তু ভেবেছিলাম হারাতে চাই আমি ভেবেছিলাম আপনি ভবানীপুর বলবেন। না, না, ভবানীপুরে অন্যরা আছে, এমনি হারবে। আচ্ছা, বেশ, একদম শেষ করব। কয়েকটা নাম আমি বলবো আপনাকে, সেই নামগুলোর সম্পর্কে একটা করে শব্দ আপনি বলতে পারেন, যে এই নামটা শুনলে আপনার কি মনে হচ্ছে, বা আপনি একটা বাক্য বলতে পারেন। দিলীপ ঘোষ। আগুন। মদন মিত্র। 28 টাকা। সৌরভ গাঙ্গুলি। দালাল। অরিজিৎ সিং। শিল্পী। মমতা ব্যানার্জি। শিল্পী, মহাশিল্পী। মহাত্মা গান্ধী। জাতির জনক, টাকায় ভালো লাগে। ডোনাল্ড ট্রাম্প। কার্টুন হিসেবে ভালো। অমর্ত্য সেন। গুড ফর নাথিং। নেতাজি সুভাষ বোস। স্যালিউট। অভিষেক ব্যানার্জি। আর কাজ পেলেন না। নরেন্দ্র মোদী। ভারতবর্ষের ভবিষ্যৎ। প্রদীপ ঘোষ। আমার বাবা। সজলদা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য এতটা। আজকে এখানেই শেষ করবো পলিকাস্ট। অন্যান্য সমস্ত কিছুর জন্য আপনারা দেখতে থাকুন এই চ্যানেল।